আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা রসায়নের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করব এবং আজকের এই ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে কারণ আমরা রাসায়নিক বন্ধনের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে আমাদের কিন্তু কনফিউশন এসে থাকে। আমরা কিন্তু অনেক কিছু এই অধ্যায়ে কিন্তু কোশ্চেন এসে থাকে, প্রতিনিয়তই এসে থাকে। আমাদের স্কুলের পরীক্ষা অথবা যে কোনো পরীক্ষায় যদি পঞ্চম অধ্যায় গোটা বই থেকে যদি হয় কেমিস্ট্রি, তাহলে দেখা যাবে যে এই অধ্যায় থেকে কোশ্চেন একটা পাওয়াই, এটা একবারে 100% শিওর। সো আমাদের এই অধ্যায়ে খুব বেশি জোর দিতে হবে কারণ এই অধ্যায় থেকে যেহেতু কোশ্চেন এসে থাকে সেহেতু আমাদের এই অধ্যায়ের যে টপিকসগুলো সেই টপিকসগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। আর আশা করা যায় যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা গেলে ভালো করে মনোযোগের সাথে আমাদের পঞ্চম অধ্যায় রসায়নের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন সম্পর্কে আর কোনো রকম কনফিউশন থাকবে না এবং আশা করছি সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমরা নিজে থেকেই করতে পারবো। তো আমি কথা বেশি না বলে আমি প্রথমেই চলে যাব রাসায়নিক বন্ধনের প্রথম যে টপিকস সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী। সর্বপ্রথম আসি আমরা যোজ্যতা ইলেকট্রনটা আসলে কি। যোজ্যতা ইলেকট্রন আমাদের এইখানে কিন্তু কনফিউশন আছে যোজ্যতা ইলেকট্রন এবং যৌজনীর মধ্যে। তো যোজ্যতা ইলেকট্রন কি একটু মনোযোগের সাথে শুনি। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন বিদ্যমান থাকে সেটাই হচ্ছে কি তার যোজ্যতা ইলেকট্রন। এক কথায় একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন বিদ্যমান থাকে তাই হচ্ছে তার কি যোজ্যতা ইলেকট্রন। যেমন যদি আমরা সোডিয়ামের কথা বলি Na, তাই না, সোডিয়াম হচ্ছে কত 11, তাহলে 2, 8 এবং 1, তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত 1। যদি ক্লোরিনের ক্ষেত্রে আসি, ক্লোরিন হচ্ছে কত 17, 2, 8 এবং 7, তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত অবশ্যই 7। এটা গেল আমাদের যোজ্যতা ইলেকট্রন, অর্থাৎ কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন বিদ্যমান থাকে সেটাই হচ্ছে কি তার যোজ্যতা ইলেকট্রন। এটা গেল আমাদের যোজ্যতা ইলেকট্রন। এবার আসি আমরা যৌজনী। যৌজনী অথবা যোজ্যতা। আচ্ছা, যৌজনী এবং যোজ্যতা কি? যৌজনী এবং যোজ্যতা হলো সবগুলো পরমাণু কি চায়, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়, তাই না। এখন যেহেতু সবগুলো পরমাণুই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায় সেহেতু কিছু কিছু পরমাণু আছে যাদের সর্বশেষ শক্তি স্তর হতে ইলেকট্রন দান করে দিয়ে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। আবার কিছু কিছু পরমাণু আছে যারা সর্বশেষ শক্তি স্তর হতে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করে। যৌজনী হচ্ছে একটা পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের লক্ষ্যে যতগুলো ইলেকট্রন দান করে অথবা সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটাই হচ্ছে কি তার যৌজনী অথবা যোজ্যতা। আমরা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবো। যেমন আমি এই এক্সাম্পলই দিই, সোডিয়াম 11, 2, 8 এবং 1। দেখো এখানে সোডিয়ামের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে হলে তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, একটা আছে। এ যদি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায় তাহলে একে অবশ্যই একটা ইলেকট্রন কি করতে হবে, দান করে দিতে হবে। তাহলে সে কি হয়ে যাবে 2 এবং 8 হয়ে যাবে, তাই না। তাহলে সোডিয়ামের যৌজনী কত হবে, অবশ্যই 1 হবে। আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে আসি, ক্লোরিন হচ্ছে কত 17, 2, 8 এবং 7। দেখো ক্লোরিন যখন নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে যাবে তখন ক্লোরিনের কিন্তু সর্বশেষ শক্তি স্তরে কি করতে হবে, অষ্টক পূরণ করতে হবে। এখন ক্লোরিন যখন অষ্টক পূরণ করতে যাবে তখন এর কি হবে, একটা পরমাণু গ্রহণ করা খুব সহজ হবে নাকি 7টা ইলেকট্রন দান করা খুব সহজ হবে? অবশ্যই
7টা ইলেকট্রন দান করার থেকে একটা ইলেকট্রন গ্রহণ করা খুবই সহজ হবে। তাহলে ক্লোরিন অবশ্যই কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? সে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে, 2 8 এবং 8 হয়ে যাবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে এবং সর্বশেষ শক্তি স্তরে কি হবে, অষ্টক পূরণ করবে। তাহলে ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ক্লোরিনের যোজনী কত হচ্ছে, অবশ্যই 1। বুঝতে পারছো? তাহলে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি তার যোজ্যতা ইলেকট্রন। যেমন এখানে সোডিয়ামের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন 1 এবং ক্লোরিনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন 7। আর যোজনী হচ্ছে একটা পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের লক্ষ্যে অর্থাৎ অথবা সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণের লক্ষ্যে যতগুলো ইলেকট্রন দান করে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটাই হচ্ছে কি তার যোজনী অথবা যোজ্যতা। যেমন সোডিয়ামের যোজনী হচ্ছে কি 1 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে কি 1, দুইটার যোজনী হচ্ছে কি সমান। এখানে কিন্তু অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে যে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনীর মধ্যে পার্থক্য করো, পার্থক্য কি? তো পার্থক্য তো প্রথমে আমাদেরকে সংজ্ঞা দিতে হবে যোজ্যতা ইলেকট্রনের এবং যোজনীর সংজ্ঞা প্রথমে দিয়ে দেবা। দ্বিতীয়ত তোমাকে এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বুঝায় দিতে হবে যে আসলে কোনটা যোজ্যতা ইলেকট্রন এবং কোনটা যোজনী। আমি খুব সহজ যেটা এক্সাম্পল মনে করি, সোডিয়াম এবং ক্লোরিনের এই এক্সাম্পলটা দিলেই আশা করা যায় যে অনেক ভালো হবে। আর বুঝতে তো পারছো তোমরা সবাই। আর যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই সাথে সাথে কমেন্ট সেকশনে জানাবা, আমি আরেকবার ভালো করে বলে দেব। তো এটা ছিল আমাদের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী বা যোজ্যতা। এটা কিন্তু অনেক সময় কনফিউশনে পড়ে যায়, এটা একটু ভালো করে দেখবা। আচ্ছা, এবার আসি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই টপিকস থেকে এমসিকিউ অনেক বেশি আসে এবং অনুধাবনমূলক কোশ্চেনও আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা প্রথমেই দেখব ক্যাটায়নটা কি আর অ্যানায়নটা কি। ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তর হতে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের লক্ষ্যে এক বা একাধিক ইলেকট্রন যদি দান করে সে ধনাত্মক আয়নে পরিণত হয় তবে তাকে ক্যাটায়ন বলে। আর অ্যানায়ন হচ্ছে একটা পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর হতে অষ্টক পূরণের লক্ষ্যে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে যদি ঋণাত্মক আয়নে পরিণত হয় তবে তাকে অ্যানায়ন বলে। আমরা এক্সাম্পল আরও ক্লিয়ার হব। ক্যাটায়ন হচ্ছে যেমন সোডিয়াম 11, তাই না, 2 8 এবং 1। দেখো সোডিয়ামের যদি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায় অথবা অষ্টক পূরণ করতে চায় তাহলে অবশ্যই সোডিয়ামকে কি করতে হবে, একটা ইলেকট্রন দান করতে হবে। তো সোডিয়াম যখন একটা ইলেকট্রন দান করে দিবে তখন সে এমন হয়ে যাবে 2 এবং 8 হয়ে যাবে। তখন আমরা এখানে সোডিয়াম প্লাস লিখব। এই যে প্লাস এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়ন কি, আমরা যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন হচ্ছে 17, 2 8 এবং 7। ক্লোরিন যখন অষ্টক পূরণ করবে তখন এর সর্বশেষ শক্তি স্তরে আরেকটা ইলেকট্রন কি করবে, সে গ্রহণ করবে। গ্রহণ করে সে এই যে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি অ্যানায়ন, অর্থাৎ কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণের লক্ষ্যে যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তবে তাকে বলছি আমরা অ্যানায়ন। আর যদি অষ্টক পূরণের লক্ষ্যে এক বা একাধিক ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় তবে তাকে অবশ্যই কি বলছে, ক্যাটায়ন বলছে। এটা ছিল ক্যাটায়ন এবং অ্যানায়ন। এখান থেকে অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন কি, ব্যাখ্যা করো। অথবা এখানে আমাদের এমসিকিউ অনেক বেশি আসে। এমসিকিউ দেখো এমসিকিউ কেমন আসতে পারে, সেটা হচ্ছে এমন যে বলতে পারে যে সোডিয়াম প্লাসের ইলেকট্রন কতগুলো আছে। দেখো আমরা কিন্তু সাধারণত জানি সোডিয়াম হচ্ছে 11, তার মানে সোডিয়াম প্লাস
প্লাস মানে কি, সে অলরেডি একটা ইলেকট্রন কি করছে, দান করে দিছে। তাহলে সোডিয়াম এখানে কতগুলো ইলেকট্রন আছে, অবশ্যই 10টা ইলেকট্রন আছে। এভাবে এমসিকিউ আসে যে ক্লোরিন মাইনাসের ইলেকট্রন সংখ্যা কত, ক্লোরিন মাইনাসে কতগুলো ইলেকট্রন আছে, অবশ্যই ক্লোরিন মাইনাসে 18টা ইলেকট্রন আছে। কারণ কি, মাইনাস মানে সে অ্যানায়ন অবস্থায় আছে, আর আমরা জানি অ্যানায়ন মানে কি, অ্যানায়ন কখন গঠন করবে, যখন একটা পরমাণু অষ্টক পূরণের লক্ষ্যে একটা ইলেকট্রন গ্রহণ করবে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে, তখন তাকে কি বলছে, অ্যানায়ন বলছি। তাহলে এখানে ক্লোরিন সাধারণত হয় কত, ক্লোরিন সাধারণত হয় হচ্ছে 17। তাহলে এখানে ক্লোরিন মাইনাস হয়েছে, তার মানে সে কি আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ক্লোরিন মাইনাস আয়ন, তার মানে ক্লোরিন আয়নের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 18। এভাবে করে এমসিকিউ আসতে পারে। আরেকটা ধরন বলি, সেটা হচ্ছে এমন বলে দিতে পারে যে সোডিয়াম প্লাস তারপর এমন কিছু আরও কিছু বলে দিতে পারে এক্সাম্পল। তো এখানে এটা বলতে পারে যে এখানে আরও কিছু দিতে পারে, ক্লোরিন মাইনাস, তারপর সালফার প্লাস, ফসফরাস মাইনাস। সাপোজ মনে করো এটা একটা এমসিকিউ, এটা হচ্ছে 4টা অপশন আছে। এমসিকিউর কোশ্চিনটা হচ্ছে এমন যে এইখানে নিচের কোনটিতে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, নিষ্ক্রিয় গ্যাস নিয়ন। আমরা জানি নিয়ন কত, নিয়ন হচ্ছে 10, অর্থাৎ Ni হচ্ছে 10, অর্থাৎ 2 এবং 8। এখানে দেখো সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11 ছিল, তাই না, সোডিয়াম হচ্ছে 11। এখন সোডিয়াম 2, 8 এবং কত হয়, 2, 8 এবং 1 হয় সোডিয়াম। এখন যখন প্লাস হয়ে যাবে তখন কি হয়েছে, 2 এবং 8, তাহলে 8 এবং 2 10, তাহলে সোডিয়াম প্লাস কি হচ্ছে, নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করছে। এমসিকিউ এভাবে আসতে পারে। তোমরা তোমাদের গাইড অথবা টেস্ট পেপার দেখবা, এই অধ্যায়ে যখন এমসিকিউ সলিউশন করবা, তখন দেখবা যে অসংখ্য এমসিকিউ এগুলোর মধ্য থেকে আছে। সো এগুলো থেকে যদি আর কোনো রকম বেশি প্রবলেম হয়ে থাকে আমাকে আবার কমেন্ট সেকশন করবা, কমেন্টে জানাবা, আমি তার সমাধান আবার করে দিব। কিন্তু এই অধ্যায় থেকে আমাদেরকে কোশ্চেন অবশ্যই দিতে হবে। কোনো টপিকস না বুঝে যাবা না, না বুঝলে সাথে সাথে কমেন্ট করবা, যেন আমি ওটা আবার বলে দিতে পারি এবং তোমার এই পুরো কনফিউশনটাই সাথে সাথেই দূর হয়ে যায়। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে বন্ধন। বন্ধন এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে বন্ধন। বন্ধন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আয়নিক বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, প্রথমে আমরা আয়নিক বন্ধনে আসব, যে আয়নিক বন্ধনটা আসলে কি। বন্ধন, রাসায়নিক বন্ধন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আয়নিক বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। এই বন্ধনের এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কোশ্চিনে, সৃজনশীল প্রশ্নে গ প্রয়োগমূলক এবং ঘ উচ্চতর দক্ষতামূলক কোশ্চিন অনেক বেশি এসে থাকে। আর আমাদের এই দুটোর মধ্যে অনেক বেশি কনফিউশন আছে। সো খুব মনোযোগের সাথে দেখবা, তাহলে আজকের মধ্যেই এই কনফিউশনটা আমাদের দূর হয়ে যাবে এবং যে কোনো কোশ্চেনের সমাধান তুমি নিজে থেকেই করতে পারবা। তো প্রথমে আসি, আয়নিক বন্ধনটা আসলে কাকে বলে। আয়নিক বন্ধন হচ্ছে 2টা পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের লক্ষ্যে যদি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে, তবে তাকে কি বলে, আয়নিক বন্ধন বলে। এক কথায় পরমাণুসমূহ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যদি বন্ধন গঠন করে, তবেই তাকে আয়নিক বন্ধন বলে। তার মানে আয়নিক বন্ধন হতে গেলে কি হতে হবে, অবশ্যই ইলেকট্রন আদান প্রদান হইতে হবে। এটা হচ্ছে আয়নিক বন্ধনের শর্ত। যে ক্ষেত্রে যেই পরমাণুগুলো বন্ধন গঠনের সময় শুধুমাত্র ইলেকট্রন কেউ হচ্ছে দান করছে এবং কেউ গ্রহণ করছে, সেটাই শুধুমাত্র কি হবে, আয়নিক বন্ধনে সে আবদ্ধ। এটা হচ্ছে আয়নিক বন্ধনের প্রধান শর্ত। যেমন আমরা উদাহরণ যদি দিই, তাহলে সোডিয়াম প্লাস হচ্ছে
ক্লোরিনের কথা যদি বলি তাহলে এখানে কি হয়, এখানে সোডিয়াম প্লাস হয়, প্লাস ক্লোরিন মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে সে হচ্ছে NaCl গঠন করে, সোডিয়াম ক্লোরাইড। কিভাবে করে একবার দেখাই দিই। দেখো এখানে হচ্ছে সোডিয়াম 11 অর্থাৎ 2, 8 এবং 1, এবং ক্লোরিন হচ্ছে কত 17, 2, 8 এবং 7। দেখো সোডিয়াম এবং ক্লোরিন যখন বন্ধন গঠন করবে তখন সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। সে এই একটা ইলেকট্রনকে কি করবে, অবশ্যই দান করে দিবে অষ্টক পূরণের জন্য। তখন যখন একটা ইলেকট্রন দান করবে সোডিয়াম, তখন সোডিয়াম কি হয়ে যাবে, অবশ্যই সোডিয়াম প্লাস হয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম আয়নে পরিণত হবে। অপরদিকে ক্লোরিনের ক্ষেত্রে আসো, ক্লোরিন হচ্ছে 17 অর্থাৎ 2, 8 এবং 7। তার মানে ক্লোরিন যদি অষ্টক পূরণ করতে চায় অথবা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায় তাহলে ক্লোরিনকে অবশ্যই কি করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখন ক্লোরিন কোথা থেকে গ্রহণ করবে, এর দানকৃত ইলেকট্রন সে কি করবে, গ্রহণ করবে। যখন গ্রহণ করবে তখন কি হয়ে যাবে, ক্লোরিন Cl মাইনাস হয়ে যাবে, ক্লোরিন আয়নে পরিণত হবে। এই যে দেখছো সোডিয়াম দান করছে, গ্রহণ করছে, এর দানকৃত ইলেকট্রন ক্লোরিন কি করছে, গ্রহণ করছে। তাহলে দান করলো, গ্রহণ করলো, তাহলে এই দুইটা কোন বন্ধনে আবদ্ধ হয়েছে, অবশ্যই আয়নিক বন্ধনে আবদ্ধ হয়েছে। শুধুমাত্র মনে রাখবা আয়নিক বন্ধন হচ্ছে যে সকল পরমাণু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করছে শুধুমাত্র তারাই কি হয়েছে, আয়নিক বন্ধন হয়েছে, আয়নিক বন্ধন গঠন করে। আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তাহলে এভাবে দেখাবো যে সোডিয়ামের প্রথমে কয়টা আছে, 2টা, তারপর আছে হচ্ছে 8টা, তারপর আছে হচ্ছে সোডিয়াম 1টা, এটা হচ্ছে সোডিয়াম প্লাস, এটা হচ্ছে ক্লোরিন। দেখো ক্লোরিন প্রথমে আছে 2টা, সরি প্রথমে আছে 2টা, তারপর হচ্ছে 8টা, তারপর আছে কয়টা ক্লোরিন, 7টা। এই দেখছো 2, 8 এবং 7, এরা যখন বন্ধন গঠন করছে কিভাবে বন্ধন গঠন করবে, দেখো এটা হচ্ছে সোডিয়াম, দেখো সোডিয়াম কিন্তু এই যে একটা ইলেকট্রন কিন্তু দান করে দিবে, এটা হয়ে গেছে আমাদের সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন। দেখো ক্লোরিন হচ্ছে সর্বশেষে কয়টা ছিল, অবশ্যই 7টা ছিল, তাই না। এই যে দেখো যে একটা ইলেকট্রন দান করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, দেখছো এই যে একটা দান করছে, এই দানটা সে কি করছে, এখানে গ্রহণ করছে, এটা হচ্ছে সোডিয়াম। হয়ে গেছে কত, ক্লোরিন মাইনাস। এভাবে করে তারা কি করছে, NaCl গঠন করছে, সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। সোডিয়াম 11টা ছিল, সর্বশেষ শক্তি স্তরে 1টা, এবং ক্লোরিন সর্বশেষ শক্তি স্তরে কয়টা, 2, 4, 6, 1, 7টা। তাহলে এর অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন দরকার এবং সোডিয়ামের অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন দান করা দরকার আর একটা ইলেকট্রন গ্রহণ করা দরকার। ফলে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস সোডিয়াম ক্যাটায়ন গঠন করছে। অপরদিকে ক্লোরিন সোডিয়ামের দানকৃত ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়েছে। অ্যানায়নে পরিণত হয়ে তারা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গঠন করছে। এটা হচ্ছে তাহলে আয়নিক বন্ধন। এবং আরেকটা কথা বলি, আয়নিক বন্ধন হচ্ছে খুবই শক্তিশালী বন্ধন এবং উচ্চ গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গ বিশিষ্ট। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্গ হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব তখনই শুধুমাত্র সে গলতে শুরু করবে। তো এটা ছিল আমাদের হচ্ছে আয়নিক বন্ধন। আচ্ছা, এবার আসবো আমরা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কি? সমযোজী বন্ধনটা আসলে খুব সহজ, কিন্তু আমরা নিজে থেকেই কঠিন করে ফেলছি এটাকে মেশাই না। আচ্ছা, সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন
ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যদি দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তবে তাকে সমযোজী বন্ধন বলে। ইলেকট্রন শেয়ার করবে, সাপোজ আমরা যদি একটা উদাহরণ দিই, মনে করো যে আমরা যদি একটা দোকান দিতে চাই, দোকানটা দিতে আমাদের খরচ হবে হচ্ছে 10,000 টাকা, কিন্তু আমার কাছে আছে শুধুমাত্র 5,000 টাকা, তাহলে আমি কি দোকানটা দিতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে আমাকে আরেকজনকে খুঁজতে হবে যার কাছে 5,000 টাকা আছে। তাহলে আমার 5,000 টাকা এবং আমি যার কাছে 5,000 টাকা আছে, আমি এবং সে দুইজনে একসাথে 5,000 করে দিয়ে 10,000 করে আমরা একটা দোকান দিতে অবশ্যই পারবো। দেখো, তাহলে আমি অর্ধেক দিচ্ছি এবং সে অর্ধেক দিছে, এই যে শেয়ার করছে। তাহলে পরমাণু সমূহের ক্ষেত্রেও যখন বন্ধন গঠন হয়, যদি দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যদি বন্ধন গঠন হয় তবে তাকে সমযোজী বন্ধন বলে। এটাও কিন্তু অনেক সহজ, আমরা কিন্তু এতদিন অনেক কঠিন করে পড়ছি এবং অনেক কঠিন মনে হয়েছে, অনেক কঠিন। আর ডায়াগ্রামগুলো ফের যেমন একবারে বইয়ে তো যেভাবে দেওয়া আছে, আর আমরা যদি টেস্ট পেপার আর গাইড খুলে দেখি ওখানে তো আরও অনেক ঘিচি করে দেওয়া আছে। আমাদের ওই অধ্যায়ের ওই টপিকসগুলো যদি দেখি তাহলেই মনে হয় আমরা একবারে হাফ ফেল, তাই না? আর যেহেতু এমনিতেই তো বুঝি না, তার মধ্যে ফের আঁকা বাঁকা যত ছবি, আবার ফের ডট ডট, এগুলো দেখে আমাদের মাথা আরও খারাপ হয়ে যায়। সো আমরা তখন যাও ওই টপিকসটা পড়তে চাওয়ার যে একটু ইচ্ছা ছিল, তাও আমরা বই একবারে অফই করে দিই এবং ওই টপিকসটাতেই হাত দিই না। সো আশা করা যায় যে আজকের এই ভিডিও দেখার পর মনে হয় না যে এই কাজটা আর আমরা দ্বিতীয়বার করতে যাব। তো দেখো, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, এখানে আমি যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেন কত? 1, এবং অক্সিজেনের কথা যদি বলি 8, অর্থাৎ 2 এবং কত? 6। দেখো, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন যখন বন্ধন গঠন করবে, দেখো হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন প্রয়োজন 2 এর নিয়মের জন্য, কারণ প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তাহলে হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন দরকার। অপরদিকে অক্সিজেনের অষ্টক পূরণের জন্য 2টা ইলেকট্রন দরকার। এখন দেখো, এখানে 2 জনেরই দরকার, তাহলে এখানে কে দিবে? ভূত ছাড়া তো আর কারো কাছে পাওয়ার কোনো উপায় নেই, তাই না? তাহলে এখানে 2 জনেরই যেহেতু দরকার, তাহলে এখানে দেওয়ার মতো তো কেউ নাই। এখানে দানশীল কোনো ব্যক্তি আছে? নাই। দুজনেই হচ্ছে নেওয়া পার্টি। তাহলে এখানে এরা দুজন কি করবে? অবশ্যই এদের দুজন শেয়ার করা ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নেই। আবার এদিকে যদি হাইড্রোজেন যদি দানও করে দেয়, তাহলে হাইড্রোজেন কি থাকছে? ওর তো কোনো অস্তিত্বই থাকছে না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ইলেকট্রন শেয়ার করতে হবে। কিভাবে শেয়ার করবে? দেখো, এখানে হাইড্রোজেন হচ্ছে এই যে একটা, এটা হচ্ছে হাইড্রোজেন, প্লাস অক্সিজেন কয়টা? অক্সিজেন হচ্ছে 6টা, প্রথমে 2টা, তারপরে 2, 4, 5 এবং 6। দেখো, পরবর্তীতে কিন্তু 6টা, এটা হচ্ছে অক্সিজেন। এরা দুইজন কি করবে? এই দেখো, অক্সিজেন হচ্ছে প্রথমে 2টা এবং পরবর্তীতে 6টা। এই যে এটা হচ্ছে অক্সিজেন, তাই না? এই যে এই হাইড্রোজেন একটা আসবে এখানে, এর কাছে আসবে, এই যে আর একটা ইলেকট্রন, এই যে আর একটা ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন বসলো, আরেকটা হাইড্রোজেন যায় এর এইখানে বসবে, এইখানে এইভাবে করে বসবে। এই যে দেখো, হাইড্রোজেন কিন্তু 2টা হয়ে গেছে, 1, 2। এখানে হাইড্রোজেন দেখো 1, 2, আর ফের অক্সিজেন দেখো 2, 4, 6 এবং 8। তাহলে এখানে অক্সিজেন কত হয়ে গেছে? 2, 8 এবং অক্সিজেন হাইড্রোজেন কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। এটা কিন্তু বোঝার সুবিধার্থে দিলাম। দেখো, ভালো করে দেখো, হাইড্রোজেন এখানে তাহলে কি হয়েছে? 2টা হাইড্রোজেন, তাই না? এবং একটা অক্সিজেন। তাহলে এখানে 2টা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন শেয়ার করছে, শেয়ার করে সে সমযোজী বন্ধনে গঠন করছে। তাহলে এটা আসলে কি হয়ে গেছে? এটা হয়ে গেছে হচ্ছে H2O, অর্থাৎ সে পানি গঠন করছে। সমযোজী বন্ধন বোঝার আরেকটা খুবই সহজ কৌশল হচ্ছে, যদি
কোনো রকম পরমাণু, যে কোনো পরমাণু, পর্যায় সারণীর যে কোনো পরমাণু যদি হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে তবে অবশ্যই সে কি করবে, সমযোজী বন্ধন গঠন করবে। কারণ কি, কারণ হাইড্রোজেন সব কোনো ক্ষেত্রেই কিন্তু দান করতে পারবে না। সব ক্ষেত্রে হাইড্রোজেন কি হবে, সব ক্ষেত্রেই কিন্তু হাইড্রোজেন শেয়ার করবে, কারণ তার তো একটা ইলেকট্রন আছে, সে তো দান করে দিলে তার অস্তিত্বই থাকছে না। কিন্তু সে যদি গ্রহণ করতে চায়, গ্রহণ করতে পারবে। গ্রহণ করলে সে দুইটা ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ 2 এর নিয়ম হচ্ছে। তাহলে আমরা জানি প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে। এক কথায় যদি হাইড্রোজেন কারোর সাথে বিক্রিয়া করে তাহলে মনে হয় প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই সে সমযোজী বন্ধন গঠন করছে। তাহলে আমরা এই ব্যাপারটা পুরোপুরি হয়তোবা ক্লিয়ার হয়ে গেছি যে সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যদি বন্ধন গঠন হয় তবে তাকে সমযোজী বন্ধন বলছি। কিন্তু সমযোজী বন্ধনের গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গ হচ্ছে খুবই নিম্ন। যেমন এখানে যদি একটু তাপ দিই তাহলে এই যে হাইড্রোজেন দুইটা কিন্তু ছুটে যাবে। এজন্য এরা হচ্ছে খুবই দুর্বল বন্ধন গঠন করে। এটাকে ভ্যান ডার ওয়ালস বল বন্ধনও বলা হয়, মানে খুবই দুর্বল বন্ধন। তাহলে সমযোজী বন্ধন হচ্ছে খুবই নিম্ন গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গ বিশিষ্ট, আর অপরদিকে আয়নিক বন্ধন হচ্ছে উচ্চ গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গ বিশিষ্ট। কেন? কারণ সে ইলেকট্রন আদান এবং প্রদান, ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে বন্ধন গঠন করে। তো আমি আশা করছি যে সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন নিয়ে তোমরা আরও বইয়ে অনেক রকমের ডায়াগ্রামগুলো আছে, সেই ডায়াগ্রামগুলো দেখার চেষ্টা করবা। ওখানে হচ্ছে করার চেষ্টা করবা H2 আছে, তারপর N2 আছে, সেমভাবে করে H2 আছে, O2 আছে, এগুলো কিন্তু খুব সহজেই করতে পারবা। যেমন এই যে দেখো এখানে একটা হাইড্রোজেন প্লাস এই যে একটা হাইড্রোজেন, এই দুইটা যখন বন্ধন গঠন করবে কিভাবে করবে, এই যে একটা হাইড্রোজেন আর এই যে একটা হাইড্রোজেন, দেখো এটা হয়ে গেল H2, এভাবে করে তারা কিন্তু বন্ধন গঠন করবে। তো এই জিনিসগুলো, এটা তাহলে কোন বন্ধন গঠন করতেছে, অবশ্যই সমযোজী বন্ধন গঠন করতেছে, কারণ এরা দুইজনে কি করছে, ইলেকট্রন শেয়ার করছে, শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করছে। তো আশা করছি যে এখানকার যত রকম প্রবলেম, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এক কথায় আজকের এই ক্লাসের এই ভিডিও দেখার পর এই ক্লাসের যে এই অধ্যায়ের রাসায়নিক বন্ধনের অধ্যায়ের যে সৃজনশীল থাকবে, এই সৃজনশীলটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তোমরা যারা বিশ্বাস করছো না তারা একটু পরে বা এখনই সাথে সাথে তোমাদের টেস্ট পেপার অথবা গাইড যেটাই আছে না কেন একটু খুলে দেখো এবং কোশ্চেনগুলো দেখো, তাহলে দেখবা যে এই রিলেটেড প্রায় সবগুলো কোশ্চেনই আছে। তো আশা করা যায় যে তোমরা সকলেই খুব ভালো করেই বুঝতে পারছো। আর যদি না পেরে থাকো আমি আবারও বলছি, আমার কমেন্ট সেকশনে জানাবা। আর এই রিলেটেড আরও অনেক ভিডিও আছে, অনেক ক্লাস আছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা যারা এখনও তারা দেখোনি তারা দ্রুত দেখে নিবা ভিডিওগুলো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবা যেন পরবর্তীতে আপডেট ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা।